ও ফ্যান্টাস্টিক, এত সুন্দর, এত অ্যামাজিং, মানে ভাষায় বর্ণনা করা যাবে না। আর কৈলাসে চরণ স্পর্শ করে এলেন। থ্যাংক ইউ তোমাকে, থ্যাংক ইউ তোমার টিমকে। গাইডার অতীন আমাদের জন্য মানে যেটুকু বেস্ট পারফরমেন্স দেওয়া যায়, যেভাবে দেখতে পাবো সেভাবে সমস্ত কিছু অতীন আমাদের অ্যারেঞ্জ করেছে। আমার দীর্ঘদিনের ইচ্ছে, মানে 3 বছর ধরে আমি প্ল্যানিং করছি যে আমি আদি কৈলাস যাব। ভাবছিলাম আসতে পারবো না। আপনারাই ইন্সপিরেশন আগামী প্রজন্মের কাছে। অতীন যে এইভাবে আমাদের সার্ভিস দেবে ভাবতেই পারিনি। জয় হেভেন ফাইন্ডার। আদি কৈলাস, যেখানে হিমালয় কথা বলে। সমুদ্রপৃষ্ঠ থেকে 19,500 ফুট উচ্চতায় দাঁড়িয়ে থাকা এই পর্বত শুধু একটি চূড়া নয়, এটি যেন স্বয়ং মহাদেবের আর এক রূপ। তিব্বতের মূল কৈলাসের সঙ্গে এর আশ্চর্য সাদৃশ্য একে দিয়েছে এক বিশেষ মাহাত্ম্য। এটি পঞ্চকৈলাসের অন্যতম, যেখানে স্বয়ং শিব এবং পার্বতী বাস করেন বলে মনে করা হয়। আদি কৈলাসের পদতলে রয়েছে শান্ত পার্বতী সরোবর এবং পূর্ণময় গৌরীকুণ্ড, যা ভক্তদের হৃদয় ছুঁয়ে যায়। সাম্প্রতিক সময়ে ভারত সরকারের উদ্যোগে এই অঞ্চলে উন্নত রাস্তা তৈরি হওয়ায় আদি কৈলাসের যাত্রা আরো সহজ হয়েছে, যা পর্যটকদের এবং ভক্তদের জন্য সুবিধাজনক। তবে উচ্চতার কারণে এই যাত্রা বেশ চ্যালেঞ্জিং হতে পারে এবং ভালো শারীরিক প্রস্তুতির প্রয়োজনও আছে এই যাত্রার জন্য। লালকুয়া থেকে লালকুয়া পর্যন্ত 6 রাত্রি 7 দিনের আমাদের আদি কৈলাস ওম পর্বত ও পঞ্চচুল্লী বেস ক্যাম্পের ভ্রমণ নিয়ে শুরু হচ্ছে আজকে আমাদের এই ভিডিওটি। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন ভিডিওতে। আগের পর্বের আমাদের কলকাতা থেকে হাওড়া থেকে লালকুয়া পর্যন্ত লালকুয়া এক্সপ্রেসের ট্রেন জার্নির ভিডিওটা নিশ্চয়ই দেখেছেন। যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন, এই লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। ওখান থেকে বেরিয়েই কিন্তু এই গাছের সামনে এসে অপেক্ষা করবেন, এখান থেকে কিন্তু আমাদের গাড়ি পিক আপ করবে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি এই লালকুয়া স্টেশনের পার্কিং লটে। তো আর একটা যে বাগ এক্সপ্রেসে যে আমাদের টিম আসার কথা আছে সেইটা একটু লেট আছে, এখন বাজে ওই 8:30 নাগাদ। ট্রেন আসার কথা আছে 8:38-এ। তো সেই কারণে আমরা এখানে অপেক্ষা করছি, ওনারা এলে আমরা রওনা দেব। জয় আদি কৈলাস। তাহলে আমাদের ফাইনালি যাত্রা শুরু হচ্ছে। তো হর হর মহাদেব। লালকুয়া স্টেশনে নেমে আমরা সকলে মিলে রওনা দিলাম পিথোরাগড়ের উদ্দেশ্যে। এখান থেকে শুরু হচ্ছে আমাদের 6 রাত্রি 7 দিনের আদি কৈলাস ওম পর্বত ও পঞ্চচুল্লী গ্রুপ ট্যুর। প্রথমেই আমরা পথে সেরে নেব আমাদের ব্রেকফাস্ট, তারপর কাঁচিধাম গোলুদেবতা মন্দির হয়ে পৌঁছে যাব সোজা পিথোরাগড়। সবকিছু দেখে লালকুয়া থেকে পিথোরাগড়ের এই 241 কিলোমিটার পথ অতিক্রম করতে আমাদের আজ সময় লাগবে প্রায় 12 ঘন্টার কাছাকাছি। ফাইনালি ঘড়ির কাঁটায় বাজে এখন 10:30। আমরা লালকুয়া থেকে আমাদের গাড়ি ছেড়েছিল, বাগ এক্সপ্রেস ঢুকতে একটু লেট করেছিল, তো সেহেতু গাড়ি ওই ছাড়তে মোটামুটি ওই 9টা বেজেছে। এখন ঘড়ির কাঁটায় বাজে 10:30। আমরা এখন ভীমতাল রোডের এইখানে করব হচ্ছে আমরা এখন ব্রেকফাস্ট। তো আমাদের পুরো টিম ঢুকে গেছে, স্যারও ঢুকে গেছে। তো চলুন ব্রেকফাস্টটা করে নেওয়া যাক। গরম গরম আলু পরোটা সহযোগে সকলে মিলে সেরে নিলাম আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট সেরে চা পান করে আমরা রওনা দিলাম কাঁচিধামের উদ্দেশ্যে। ব্রেকফাস্ট পয়েন্ট থেকে কাঁচিধামের দূরত্ব 30 কিলোমিটারের মতো, যেতে সময় লাগবে প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি। গাড়িতে বসে দেখে নিলাম ভীমতাল লেক, কিন্তু ভীমতাল থেকে রাস্তায় এত ট্রাফিক ছিল যে সেই কারণে আমাদের কাঁচিধাম পৌঁছতে সময় লাগলো প্রায় 3 ঘন্টা। তো ফাইনালি আমরা এখন এসে পৌঁছালাম কাঁচিধাম মন্দিরে বাবা নিমকরলি বাবার দর্শন করতে। কুমায়ুন পর্বতের কোলে এক মনোরম প্রাকৃতিক পরিবেশে বিরাজ করছে ভগবান হনুমানকে উৎসর্গকৃত এই মন্দির এবং নিম করলি বাবার আশ্রম। কাঁচি শব্দের অর্থ হিন্দিতে কাঁচি। এই আশ্রমটি 2টি পাহাড়ের মধ্যস্থলে এমন ভাবে অবস্থিত যাকে দেখলে মনে হবে কাঁচির মতো। এই ভৌগোলিক অবস্থানের কারণেই এই স্থানের নাম কাঁচিধাম।
কায়েচি ধাম দর্শন করে এবার আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্য গোলু দেবতার মন্দিরের উদ্দেশ্যে, যার দূরত্ব এই নিমকরলি বাবার আশ্রম থেকে প্রায় 40 কিলোমিটার। যেতে সময় লাগবে পৌনে 2 ঘন্টার মতো। গোলু দেবতাকে স্থানীয়রা ন্যায়ের দেবতা বা ন্যায়িকা দেবতা হিসাবে পুজো করে থাকেন। ভক্তরা যখন কোনো অন্যায়ের শিকার হন বা কোনো সমস্যার সমাধান খুঁজে পান না, তখনই তারা এই গোলু দেবতার কাছে ন্যায় বিচারের জন্য প্রার্থনা করেন এবং তাকে ভগবান শিবের অবতার বা গৌর ভৈরব রূপ বলেও মনে করা হয়। উত্তরাখণ্ডে গোলু দেবতার অনেকগুলি মন্দির আছে। তাদের মধ্যে জনপ্রিয় হলো এই চিতাই গোলু দেবতা মন্দির, যা আলমোড়াতে অবস্থিত, আর অপরটি হলো ঘোড়াখাল গোলু দেবতা মন্দির, যা নৈনিতালের কাছে ঘোড়াখালে আছে। তবে আপনারা তো দেখলেনই যে কায়েচি ধামের কাছে যে কি পরিমাণে জ্যাম হয়েছিল, সেই কারণে একটু দেরি হয়ে গেল, একটু না বেশ ভালোই দেরি হয়ে গেল। এখন 5টা বাজে। আমরা এই গোলু দেবতার মন্দির দর্শন করলাম, করে এইখানে আমরা লাঞ্চ করব। তো লাঞ্চ করে এবার সোজা চলে যাব পিথোরাগড়। তো ফাইনালি আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেল। একটু দেরি হলো বটে, বাট কি আর করা যাবে ওই কায়েচি ধামের জন্য। এখন আমরা বেরোবো, এবার সোজা যাব পিথোরাগড়। এইখানটায় এই ঠিক ওপরে মন্দির থেকে নেমে এসে আমরা এখানটায় লাঞ্চ সারলাম। আর এখন বেজে গেছে প্রায় 5:30টার কাছাকাছি। চলুন যাওয়া যাক। লাঞ্চ শেষে আমরা চললাম পিথোরাগড়ের উদ্দেশ্যে। ভীমতালের কাছে ট্রাফিকের কারণে অনেকটা সময় নষ্ট হয়েছে। গোলু দেবতা মন্দির থেকে পিথোরাগড়ের দূরত্ব 75 কিলোমিটার। পৌঁছতে আমাদের সময় লাগবে প্রায় 4 ঘন্টার কাছাকাছি। পিথোরাগড় এসে যখন পৌঁছলাম তখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় রাত 9টা। ও ফাইনালি আমরা এখন এসে পৌঁছালাম হোটেলে, পিথোরাগড়ের হোটেলে। মানে একটু লেট হয়ে গেল আর কি। তো এই 4 বেডের রুম, আর বাকি এখানে আছে সব ডাবল বেড, এইগুলো সব ডাবল বেড। তবে এখন যেহেতু অনেক লেট হয়ে গেছে, এখন যাব ডিনার করতে। ডিনারও নিচে রেডি হয়ে গেছে। তো ডিনারটা করে আজকে শুয়ে পড়ি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কাল সকালে। কালকে আবার যাত্রা হবে আমাদের গুঞ্জির উদ্দেশ্যে। ফাইনালি এখন ডিনার করতে চলে এসেছি। এখন আজকে রাতের ডিনারে যেটা আছে একবার আপনাদের দেখিয়ে দিই। ভাত আছে, সঙ্গে আছে ডাল, এইদিকে আছে পনিরের আর কি সবজি, আর এখানে আর কি স্যালাড। তো এই আজকে আমাদের রাতের ডিনার। মোটামুটি এখন সকলের খাওয়া প্রায় শেষ। যদিও ভাতটা খেতে একটু দেরি হয়েছিল, বাট এই রাতে এসে ভাতটাও কিন্তু খারাপ লাগছে না। দিনের শেষটা ভালো হলেও দিনের শুরুটা সেভাবে হলো না। রাত থেকে শুরু হওয়া বৃষ্টি তখনও থামেনি। এদিকে সকাল সকাল উঠে আমাদের ব্রেকফাস্ট প্যাক করে আমরা তৈরি। সবাই নিজের লাগেজ গোছাতে ব্যস্ত। এর মাঝেই চলে এলো আমাদের গাড়ি। সকাল থেকে মানে বৃষ্টি হয়েই চলেছে। আমরা এখন বেরোচ্ছি পিথোরাগড় থেকে, 5:30 বেরোবার টাইম ছিল। তো বৃষ্টি হওয়ার জন্য একটু লেট হয়ে গেল। এখান থেকে বেরিয়ে যাব ধারচুলা, সেখান থেকে গাড়ি চেঞ্জ করে আমরা যাব গুঞ্জি। তো চলুন, বৃষ্টি কিন্তু থামার নাম নেই। তবে আমি সকালবেলা জিজ্ঞেস করলাম যে গুঞ্জিতে মানে ধারচুলায় বৃষ্টি হচ্ছে কিনা। ধারচুলায় কিন্তু এখন কোনো বৃষ্টি হচ্ছে না, বাট এখন যে সিচুয়েশান, এই টাইমটা কিন্তু আপনারা যদি আসেন, এই টাইমটা কিন্তু বৃষ্টি হবেই, মানে নো ডাউট। তবে যদি আবার পুজোর সময়টা যদি আসেন সেপ্টেম্বর অক্টোবরে, সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না। সেক্ষেত্রে ঠান্ডাটা বেশি থাকে, বাট এই সময়টা, এই সিজনটা কিন্তু এলে বৃষ্টিটা কিন্তু আপনার পিছু ছাড়বে না। এটা কিন্তু আপনারা পাবেনই। হর মহাদেব। তো আমাদের যাত্রা শুরু হলো ধারচুলার উদ্দেশ্যে। তবে আকাশের মুখ সকাল থেকে আজকে ভার। তো ফিঙ্গার ক্রসড, আশা করছি গুঞ্জির পর থেকে বৃষ্টিটা পাবো না। আমি তো পিথোরাগড়ের অবস্থা এখন খুবই খারাপ। প্রত্যেক দিনই কিন্তু পিথোরাগড়ে এখন বৃষ্টি হচ্ছে। কালকে আসার সময় আমরা আলমোড়াতেও বৃষ্টিটা পেয়েছিলাম। তবে আজকে আবার ভোরবেলা থেকে আবার পিথোরাগড়েও বৃষ্টি শুরু হয়েছে, থামার নাম নেই। রাত্রিবেলা তো মানে বাজ পড়ারও আর কি শব্দ পাওয়া গেছে। পিথোরাগড় থেকে বেরিয়ে আজ আমরা প্রথমে যাব ধারচুলা।
যার দূরত্ব পিথোরাগড় থেকে 90 কিলোমিটারের কাছাকাছি। যেতে সময় লাগবে প্রায় 3 ঘন্টা। সেখান থেকে গাড়ি চেঞ্জ করে আমরা পৌঁছে যাব গুঞ্জির উদ্দেশ্যে। তবে এর আগে আমরা হোটেল থেকে প্যাক করে আনা ব্রেকফাস্ট আমাদের এই যাত্রাপথেই পড়বে ওগলা নামক একটি জায়গা। সেখানে এক হোটেলে দাঁড়িয়ে সেরে নেব আমাদের ব্রেকফাস্ট। দেখলেনি তো, মানে যে হারে বৃষ্টি থামার নাম নেই। আমরা এখন ওগলায় এসে দাঁড়িয়েছি, আর এই হচ্ছে এখন ওয়েদার। দেখুন চারিদিকে পুরো ক্লাউডি ওয়েদার। তো এখানে একটু চায় ব্রেক দেওয়া হয়েছে, সকলে মিলে একটু চাটা খাওয়া হবে। মর্নিং সকলে মিলে একটু চাটা খাওয়া হবে। এখানে কিছুক্ষণের ওই 10-15 মিনিটের ব্রেক আছে। যেহেতু আমরা ব্রেকফাস্ট প্যাক করে নিয়ে চলে এসেছিলাম, কিছু গেস্ট আর কি ওখানেই ব্রেকফাস্ট করে নিয়েছিলেন পিথোরাগড়ে, আর কয়েকজন বাকি আছেন। আমরা সকলে মিলে এইখানে ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি, সাথে একটু চা ব্রেক। এরপরে একদম সোজা ধারচুলার উদ্দেশ্যে। সেখানেও আমাদের কিন্তু গাড়ি দাঁড়িয়ে আছে। আর যে খবরটা এখন যেটা পেলাম, যেটা হচ্ছে গুঞ্জিতে কিন্তু এখন কোনো আর কি বৃষ্টি হচ্ছে না, বাট ক্লাউডি ওয়েদার আছে গুঞ্জিতে, বাট বৃষ্টির এখন কোনো খবর নেই, যেটা আর কি ফোন করে জানলাম। কিন্তু ধারচুলাতে কিন্তু এখনও সেই এই সেম পিথোরাগড়ে যেরকম বৃষ্টি হচ্ছে, ধারচুলাতেও একই অবস্থা। যদি আপনারা বুকিং করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে থাকলো। আপনারা চাইলে পুজোর বুকিং কিন্তু আমাদের আদি কৈলাস ওম পর্বত যাত্রার গ্রুপ ট্যুর বুকিং কিন্তু পুজোর 2025-এর বুকিং কিন্তু শুরু হয়ে গেছে। এছাড়াও যদি আপনারা বুকিং করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর সত্তর আপনার নামটা লিখিয়ে নিন। ব্রেড অমলেট ও চা সহযোগে ব্রেকফাস্ট সেরে আমরা এগিয়ে চললাম ধারচুলার উদ্দেশ্যে। তো ফাইনালি এই ধারচুলার ঠিক আগে, সামনে হচ্ছে ধারচুলার ঠিক আগে, এখান থেকে আমরা এখন গাড়িটা চেঞ্জ করে নিচ্ছি। এবার আমরা যাব হচ্ছে এই বোলেরো করে, আমাদের 4 দিন ট্যুর হবে ওম পর্বত, আদি কৈলাস এবং পঞ্চচল্লির জন্য। এখান থেকে চেঞ্জ করে পারমিট আমাদের রেডি হয়ে গেছে, আমরা এবার সোজা চলে যাব। তো পারমিটের কথা একটা বলে দিই, যে যদি আমাদের সঙ্গে গ্রুপ ট্যুরে আসেন তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো পারমিট আপনাদের সেই সমস্যা নিতে হবে না, মানে ঝামেলা নিতে হবে না। এই সমস্ত অ্যারেঞ্জমেন্ট কিন্তু আমাদের টিম করে থাকে। আর যদি আপনারা নিজেরা আসেন তাহলে সেক্ষেত্রে আপনারা মাথায় রাখবেন, একটা দিন অন্তত ধারচুলাতে রাখার চেষ্টা করবেন, হাতে রাখার মানে স্টে করবেন। তাহলে সেক্ষেত্রে আপনারা নিজেরা প্রথমে হচ্ছে মেডিকেল করিয়ে, তারপরে পুলিশ পারমিশন করিয়ে, তারপরে কিন্তু আপনারা পারমিটটা নিতে পারবেন। তো সেক্ষেত্রে একটু লেন্দি প্রসেস হয়। তো আপনারা চাইলে কিন্তু একদিন ধারচুলাতে স্টে করতে পারেন। যদি আপনারা নিজেরা আসেন সেক্ষেত্রে আপনারা স্টে করতে পারেন। আদারওয়াইজ যদি গ্রুপ ট্যুরে আসেন সেক্ষেত্রে আপনাদের কোনো ঝামেলা ঝঞ্ঝাট কিচ্ছু নিতে হবে না। সমস্ত যে ট্যুর অপারেটর থাকবে তারাই সেই সমস্ত কিছু সমস্যার সমাধান করে দেবে। সেই ওয়েদার আপাতত ক্লিয়ার আছে, মানে যে বৃষ্টিটা হচ্ছিল সেই বৃষ্টি কিন্তু এখন হচ্ছে না। যাই হোক, আমাদের লাগেজ গোছানো রেডি হয়ে গেছে, এবার আমরা বেরোবো। অসাধারণ দৃশ্য, দুদিকে রাস্তা দেখতে দেখতে মন ভরে গেছে। কোন দিক ছেড়ে কোন দিক দেখবো এটাই ভাবছি। হ্যাঁ, কোনো কিছু ক্যামেরাবন্দিতে এত কিছু করা যায় না, মনের মনিকোটায় ধরে রাখতে হয়। কিন্তু এই রকম আইএলপি তৈরি করতে হবে, যে পারমিটের জন্য কিন্তু আপনাদের কোনো হেডেক নিতে হবে না, যেটা আমাদের পুরো টিম দায়িত্ব সহকারে এটা বানিয়ে থাকে। তো এর জন্য কি লাগে, একটা হচ্ছে আধার কার্ডের জেরক্স, 2 কপি ছবি, আপনার নিজের নাম্বার এবং বাড়ির একটা ফোন নাম্বার দিলে কিন্তু এই আইএলপি তৈরি হয়ে যাবে। তো ফাইনালি ধারচুলাটা বেরিয়ে এসেই আমরা এখন কিছুটা এখানটায় দাঁড়িয়েছি, কারণ এখানে এখন রোডের কাজ চলছে। আর রোডের কাজ চলার দরুন এখানে কিন্তু 10টার সময় রোডটা বন্ধ করে দেওয়া হয় 2 ঘন্টার জন্য, 12টার সময় আবার খুলবে। তো সেহেতু এখন সমস্ত গাড়ি এখন এখানে দাঁড়িয়ে আছে, আর আমরা এখন দাঁড়িয়ে উপভোগ করছি এই সুন্দর দৃশ্য। নিচ দিয়ে বয়ে চলেছে হচ্ছে কালী নদী। এই নদীর ওই পাড়টা যেটা দেখতে পাচ্ছেন ওইটাই হচ্ছে নেপাল, আর আমরা দাঁড়িয়ে আছি কিন্তু ইন্ডিয়ার মধ্যে। তো এখন সকলে মিলে বেরিয়ে এখন একটু ফটো সেশন করছেন, সকলে মিলে একটু এই সুন্দর প্রকৃতির নাজারার একটু ফটো সেশন করছেন সবাই মিলে। দেখো বিপ্লবদাও এখানে ফটো সেশন করছে, অপুদাও এখানে ফটো সেশন করছে। তবে ওয়েদার কিন্তু আপাতত বেশ ভালো, মানে পরিষ্কার পরিচ্ছন্ন আস্তে আস্তে কিন্তু হচ্ছে, ক্লিয়ার ওয়েদার। ক্লাউডি যে সকালবেলা যেটা ছিল সেটা কিন্তু একটু কাটছে মেঘ।
আমাদের গাড়ি যখন ছাড়লো তখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 12টা। রাস্তাটা যেমন ভয়ঙ্কর তেমনি এর প্রাকৃতিক দৃশ্য ঠিক ততটাই সুন্দর। তবে বর্তমানে যেহেতু এই রাস্তা দিয়েই লিপু লেক পাশ হয়ে মানস কৈলাস যাত্রা হবে, সেই কারণে অনেক জায়গাতে এই রাস্তার কাজও চলছে। ভয়ঙ্কর সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আমরা এসে পৌঁছালাম পাংলা গ্রামে। আর এই পাংলাতেই সেরে নেব আজকে আমাদের লাঞ্চ। তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চে আছে হচ্ছে এদিকে আছে রাইস, এদিকে আছে হচ্ছে রাজমা ডাল, এই হচ্ছে দই, এদিকে একটা সবজি আছে, আর এই হচ্ছে স্যালাড। তবে এই যে চাটনিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার সব থেকে বেশি ফেভারিট। মানে আগের বারেও কিন্তু যখন এসেছিলাম এখানে এসে খেয়ে সত্যি কথা বলতে ভেজ খাবারের প্রতি আমার একটা ভালোবাসা জন্মে গেছিলো। তো সেই কারণে এইখানে এবারে আবারও আমরা লাঞ্চের জন্য যে ব্রেকটা পাংলায় সেটা এইখানেই রেখেছি। তো ঘড়ির কাঁটা এখন বাজে হচ্ছে 1:12। আমরা এই পাংলা থেকে এখন লাঞ্চ করে এখানে ফ্রেশ হয়ে আবার বেরোবো হচ্ছে আমরা গুঞ্জির উদ্দেশ্যে। ডাল দিয়ে তরকারি দিয়ে ওই টক দই সাথে আচার, আলাদাই কম্বিনেশন, 1 চামচ ভালোবাসা আর কি। তো ম্যাডাম পাংলায় লাঞ্চ কীরকম লাগলো আপনাদের? আমাদের পাংলায় এসে মানে প্রচণ্ড খিদে পেয়েছিল, তার মধ্যে এই হোটেলটায় এসে খেয়ে সত্যি মনটা ভরে গেল। পরিষ্কার পরিচ্ছন্ন এবং খাবারটা হালকা অথচ এত ভালো, খুব ভালো লেগেছে খেয়ে। ম্যাডাম এখানে খাবার খুব সুন্দর, খুবই ভালো লেগেছে। আমার খুব খিদে পেয়েছিল, প্রচুর খেয়েছি। হ্যাঁ, খুবই ভালো লেগেছে আর কি। লাঞ্চের পর আমাদের গাড়ি এগিয়ে চলল গুঞ্জির উদ্দেশ্যে। পিতরাগড় থেকে সকালে বেরিয়েছিলাম 6:30। গুঞ্জি এসে যখন পৌঁছালাম তখন প্রায় সন্ধে হয়ে গেছে। তো ফাইনালি ঘড়ির কাঁটায় বাজে এখন 5:15। আমরা এসে পৌঁছালাম গুঞ্জি, আর আসতেই বৃষ্টি আমাদের স্বাগত জানালো। টিপ টিপ করে শুরু হয়েছে বৃষ্টি। এই হচ্ছে আমাদের গুঞ্জির ক্যাম্প সাইট। তো এই হচ্ছে আমাদের হোমস্টে। তো সমস্ত গেস্ট ঢুকে গেছেন। দেখুন আকাশে কিন্তু মেঘ মানে ঘন হয়ে ছেয়ে এসছে আর কি। সকালের দিকে ক্লাউডি ছিল বাট বৃষ্টি হয়নি, এখন দেখছি যে বৃষ্টিও হচ্ছে। তো আজকে আমরা এখানে স্টে করব, কালকে এখান থেকে যাব হচ্ছে আদি কৈলাস দর্শন করতে। সেই যে বহু প্রতীক্ষিত গ্রুপ ট্যুর আদি কৈলাসম পর্বত, সেই ভোলে বাবার দর্শন করতে, দেবাদিদেব মহাদেবের দর্শন করতে যাব হচ্ছে কাল আদি কৈলাস। আর পরশু দিন এখান থেকে ওম পর্বত দর্শন করে আমরা যাব হচ্ছে পঞ্চচল্লি। চলুন এবার আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি গুঞ্জির হোমস্টের ডাইনিং এরিয়াটা। ডাইনিং এরিয়াটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং সব সময়ের জন্য আপনারা এখানে কিন্তু সব সময়ের জন্য চা, গরম জল, এখানে কাপ রাখা আছে, গ্লাস রাখা আছে। আপনারা চাইলে এখান থেকে চা, গরম জল সবসময় নিয়ে নিতে পারবেন। এখানে বসে কিন্তু আপনারা খেতে পারবেন। বাইরে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, সেহেতু 1 কাপ চা নিয়ে নিলাম। চা নিয়ে সেই চাটাই এখন খাবো, ভালোই লাগছে। ব্যাগপত্র রেখে সকলে মিলে গুঞ্জি গ্রামের চারিপাশটা একটু ঘুরে দেখতে বেরিয়ে পড়েছিলাম। কথায় এক্সিলেন্ট, জবাব নেই। দারুণ 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 বলবো আর কি। অতীন যে এইভাবে আমাদের সার্ভিস দেবে ভাবতেই পারিনি। ভিতরে অতীমের যে গোষ্ঠী এত সুন্দর দিয়েছে, মানে ভোলার নয়। এরপরে আমি ভাবছি অতীনের সঙ্গে আমি প্রোগ্রাম সেট করব। এবারে যে জায়গায় এসছি অপূর্ব জায়গা। হিপ হিপ হুররে, হেভেন ফাইন্ডার, যুগ যুগ জিও, যুগ যুগ জিও। নদীর ধারে কিছুটা সময় কাটিয়ে আমরা চলে এলাম ডাইনিং রুমে রাতের ডিনার সারতে। সন্ধ্যা 7:30 থেকে শুরু হয়ে যায় এখানে রাতের ডিনার। সেদিন রাতে ডিনারে ছিল ডাল, সবজি, 2 রকমের আচার, সাথে পাঁপড় ভাজা আর গরম গরম ভাত। মোটামুটি প্রায় সকলেরই খাওয়া কমপ্লিট, এখন খেতে বসেছি। গেস্টদের সকলের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এদিকে নিয়েছি হচ্ছে রুটি, সবজি, ডাল, এদিকে আছে হচ্ছে পাঁপড়। এই চাটনিটা জাস্ট অসাধারণ।
এলে এর স্বাদ, গ্রুপে এলে এর স্বাদ কিন্তু অবশ্যই চেখে দেখতে পারেন। আমি যোগাযোগ নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিলাম, চাইলে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন। এখন বাজে প্রায় কিন্তু 7:30, আর এখানে ডিনারের টাইম, আপনি যেখানেই থাকুন এখানে ডিনারের টাইম হচ্ছে 7:30। 7:30টার মধ্যে কিন্তু আপনাকে ডিনার করে নিতে হবে। এই কারণে, কারণ পরের দিন যে যাত্রাটা আপনার আদি কৈলাসের উদ্দেশ্যে যাবেন সেটা কিন্তু 4:30 থেকে 5টার মধ্যে, হার্ডলি 5:30টার মধ্যে কিন্তু চালু হবে। তো সেহেতু খাওয়া যাক। দারুণ স্বাদ। যত রাত বাড়ছে ঠান্ডা কিন্তু জাস্ট জাঁকিয়ে পড়ছে। পরের দিন সকালে যখন ঘুম ভাঙল, ঘড়ির কাঁটায় বাজে তখন ভোর 5টা। আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন এবং আমাদের হোমস্টে থেকে দেখা মিলল নেপালের আপি হিমাল পর্বতের একটি সুন্দর মনোরম দৃশ্য। তো ফাইনালি সকলে প্রায় রেডি হয়ে গেছি আমরা, আর এখন একটু চা, আর এইখানে গরম গরম, এই দেখুন গরম গরম একদম পুরো খিচুড়িও রেডি হয়ে গেছে। দালিয়া খিচুড়ি, হ্যাঁ দালিয়া খিচুড়ি। এই হচ্ছে সকাল সকাল ব্রেকফাস্ট। এখন বাজে হচ্ছে 5:10। একদম গরম গরম দেশি ঘি দিয়েছে, ডালিয়া করেছে, সত্যি ধোঁয়া উঠছে, দারুণ স্বাদ। কিন্তু কালকে রাত্রিবেলা যেরকম খেলাম আজকে সকালের ব্রেকফাস্টও ঠিক সেরকম। 5:30টার সময় আমরা বেরোবো আদি কৈলাসের উদ্দেশ্যে। আজ আমাদের আদি কৈলাস দর্শন আছে। এরিয়াটা সেই লেভেলে রয়েছে, আপনারা এলে অবশ্যই কিন্তু এর স্বাদ, যদি আসেন এর স্বাদ কিন্তু এলেই বুঝতে পারবেন। এই গুঞ্জিতে এখন মানে ঠান্ডা প্রায় 7-এর কাছাকাছি, টেম্পারেচার প্রায় 7-এর কাছাকাছি। এই ঠান্ডায় বসে এখন 5:30 বাজে গরম গরম ডালিয়া, অসাধারণ লাগছে। এটা খেয়ে এখন আমরা বেরোবো আদি কৈলাস দর্শনে। ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম আদি কৈলাস দর্শনের উদ্দেশ্যে। গুঞ্জি থেকে আদি কৈলাস দর্শন করে আজকে আমরা ফিরে আসব গুঞ্জিতে। আমাদের রাত্রিবাস হবে গুঞ্জিতে। গুঞ্জি থেকে আদি কৈলাসের বেস ক্যাম্প জলিংকং এর দূরত্ব 32 কিলোমিটারের কাছাকাছি। যেতে সময় লাগবে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা। তবে কুটি ভিলেজের কাছে পারমিট চেক করিয়ে আমরা এবার উঠে পড়লাম গাড়ির মাথায়। কুটি ভিলেজে কিছুক্ষণ আগে আমাদের পারমিট চেক হলো। তো পারমিট চেক হওয়ার পরে এখন আমরা উঠে পড়েছি গাড়ির মাথায়। চারিদিকে শুধু নজারা দেখুন, আলাদাই অনুভূতি। এরকম যদি অ্যাডভেঞ্চার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করুন আদি কৈলাস ট্যুরের জন্য হেভেন ফাইন্ডারের সঙ্গে। এখন আমরা চলেছি আদি কৈলাসের পথে। এখান থেকে জলিংকং আর ওই 9 কিলোমিটারের মতো। তো জলিংকংয়ে নেমে আমরা দর্শন করব আদি কৈলাসের। আর এখান থেকে জাস্ট ভিউটা দেখুন। এই রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য সত্যি আপনাকে মুগ্ধ করবে। দু চোখ মিলে শুধু এই সৌন্দর্য উপভোগ করতে লাগলাম। এরপর জলিংকং পৌঁছে আমরা শুরু করলাম আমাদের যাত্রা পার্বতী সরোবরের উদ্দেশ্যে। জলিংকং থেকে চা ব্রেকের পরে আমাদের এখন যাত্রা শুরু হলো পার্বতী মায়ের মন্দিরের উদ্দেশ্যে। আর আজকে দেখুন কি সুন্দর লাগছে, অসাধারণ কিন্তু লাগছে এখান থেকে আজকে আদি কৈলাসের পিকটা। আহা, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। জাস্ট কি বলবো, মানে দু চোখ ভরে শুধু দেখতেই থাকি এরকম মনে হচ্ছে। হর হর মহাদেব, হর হর মহাদেব। তবে একটা কথা আপনাদের জানিয়ে রাখি, আপনাদের যদি হাঁটার অসুবিধা হয় তাহলে জলিংকং থেকে চাইলে আপনারা কিন্তু ঘোড়াও নিতে পারেন, যার ভাড়া পড়বে 2500 থেকে 3000 টাকা। তবে এটা কিন্তু ঘোড়ার অ্যাভেলেবিলিটির উপর নির্ভর করে। জলিংকং থেকে পার্বতী মায়ের মন্দির পর্যন্ত হাঁটা পথের দূরত্ব 1.2 কিলোমিটার। তবে যদি আপনারা জলিংকং থেকে পার্বতী সরোবর হয়ে ভীমতি খেতি দেখে গৌরীকুণ্ড যান, সেক্ষেত্রে আপনাদের হাঁটা পথ পড়বে 5 কিলোমিটারের কাছাকাছি। তবে গৌরীকুণ্ডের পথটা কিন্তু বেশ কঠিন। মাঝে মাঝে রোদ বেরোচ্ছে, মাঝে মাঝে মেঘ, আবার মাঝে মাঝে দুফোঁটা বৃষ্টি। সেই 3 বছর আগের সোলো আদি কৈলাস যাত্রার কথা মনে পড়ে যাচ্ছে। সত্যি প্রায় টিম মেম্বারই এগিয়ে গেছে, কিছু টিম মেম্বার নিচে আছেন আর কিছু টিম মেম্বার আগে আছেন।
তো এসে গেছি জাস্ট, আর কিছুক্ষণ তারপরেই দেখা পাবো পার্বতী মায়ের মন্দিরের এবং আদি কৈলাসের যে দর্শন, সেটা তো রাস্তার প্রত্যেকটা বাঁকে বাঁকে আপনাদের দেখাচ্ছি, মন ভরে গেছে জাস্ট। এরপর আমরা পার্বতী মায়ের দর্শন করে নিলাম এবং সকলে পুজো দিয়ে অনেকটা সময় কাটালাম পার্বতী মায়ের মন্দিরে। অবশেষে আমাদের পার্বতী মায়ের দর্শন হয়ে গেল এবং এই হচ্ছে প্রসাদ। সকলের দর্শন খুবই ভালো হয়েছে। কে কীরকম ভালো দর্শন করলো সেইটা একবার ওনাদের মুখ থেকেই শুনে নিন। যে ভয় করছিলেন, দর্শন করে কীরকম লাগলো? ভালোই লাগলো বাবা, কি কষ্টে যে এসেছি, ভাবছিলাম আসতে পারবো না। আপনারাই ইন্সপিরেশন আগামী প্রজন্মের কাছে। দেখুন না ভাবছিলাম, আমাকে ওই নিয়ে এসে হাত ধরে। উনি জলিংকং বেস ক্যাম্পের কাছে বলছেন আমি যেতে পারবো না, ঘোরাতেও যাব না, কিন্তু মানসিক জোর এতটাই। ঘোরাতে আমার খুব ভয় লাগে। অপুদার সঙ্গে এসে দর্শন করেছেন কিন্তু একা একা। আমি সারাক্ষণ এত জোর দিয়েছি আসতেই হবে। ম্যাডাম, আপনার অনুভূতি কিরকম? ও ফ্যান্টাস্টিক, এত সুন্দর, এত অ্যামাজিং, মানে ভাষায় বর্ণনা করা যাবে না। আর এই যে হেঁটে হেঁটে উঠে আসতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। এখান থেকে একটা ছবি, এই 63 ইয়ার্স এজে, আর এটার অনেকটাই ক্রেডিট অতীনের জন্যই এত ভালো ভাব। ঠিক আছে তো, ঠিক আছে। কি বলবো, আমার নিজের বলার মতো কিছু নেই। আমার দীর্ঘদিনের ইচ্ছে, মানে 3 বছর ধরে আমি প্ল্যানিং করছি যে আমি আদি কৈলাস যাব। আজ কিন্তু আমাদের পুরোপুরি স্বপ্ন পূরণ করে দিয়েছে। আমার আর কিছু বলার নেই। একসাথে সবাই হর হর মহাদেব। খুব খুশি। হর হর মহাদেব। আপনার নাম? রণজিৎ মালাকার, আমি তারকেশ্বর থেকে এসেছি। স্যার তারকেশ্বর থেকে এসছেন। 3 বছর আগে প্রথম যে আদি কৈলাসে বাংলায় প্রথম আদি কৈলাসের যে ভিডিও, তো স্যার দেখেছেন সেটা। স্যার, আমি এখানে ম্যাডামদের সাথে কথা বলছিলাম, তো স্যার দেখে বললেন তুমিই না? আমি বললাম হ্যাঁ স্যার, ভিডিও আমি দেখেছি। সত্যি আমি এসেছি, এই পাওয়াগুলো অনেক বড় পাওয়া। ওনার ভিডিও দেখে এসেছি আমি। থ্যাংক ইউ স্যার। জয় আদি কৈলাস। মন্দির এবং পার্বতী সরোবর দর্শন করে আমরা কয়েকজন গেস্টকে নিয়ে চলে এলাম জলিংকং বেস ক্যাম্পে। বাকিরা যাত্রা শুরু করলেন গৌরীকুণ্ডের উদ্দেশ্যে। আদি কৈলাস রেঞ্জ, গৌরীকুণ্ড, পুরো গ্লেশিয়ার, পুরো সবাই প্রে করছে ওদের। পার্বতী মায়ের হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, বোম মহাদেব। সবাইকে শান্তি দেবো বাবা, সবাইকে জয় ভোলে, হর হর মহাদেব, জয় ভোলে, হর হর মহাদেব, জয় ভোলে। গৌরীকুণ্ড কিরকম লাগলো? দারুণ। যে না যাবে ও মিস করবে। এবং কি বলবো, বড় জীবনের একটা বড় অ্যাচিভ, মানে এত বাধা অতিক্রম করে আমরা এসেছি এবং অত কষ্ট করে আমরা উঠেছি, এবং এটা আমি তো মনে করি যে এটা আমাদের একটা বড় অ্যাচিভ। ওম নমঃ শিবায়। কৈলাসে চরণ স্পর্শ করে এলেন। থ্যাংক ইউ তোমাকে, থ্যাংক ইউ তোমার টিমকে, থ্যাংক ইউ হেভেন ফাইন্ডারকে। এই জীবনের এটা অসাধারণ। যাক, ভালো লাগলো। আপনাদের যে ভালো লেগেছে, একদম পুরো গৌরীকুণ্ড পর্যন্ত গিয়েছিলেন তো? আমি ভিডিও দেব, একদম অবশ্যই দেবে, অবশ্যই দেবে। হর মহাদেব, হর হর মহাদেব, জয় আদি কৈলাস, জয় হেভেন ফাইন্ডার।
আসবো, সবাইকে নিয়ে আসবো, এইভাবে সবাইকে তোর কোনো আদি কৈলাস দর্শন করে এসে একটু শুয়ে পড়েছিলাম, যেহেতু শরীরটা একটুখানি খারাপ ছিল। তো এখন প্রায় ওই 7:30টার মতো বাজে। এখন সকলের আর কি ব্যাগ গুছানো চলছে। এই হচ্ছে আমাদের ডরমেটারি রুম, আর ব্যাগ গোছানো চলছে। 7:30টা বাজে, ডিনার করে এবার আমরা শুয়ে পড়বো। কালকে আমাদের যাত্রা হবে ওম পর্বত দর্শনের উদ্দেশ্যে। কুঞ্জির ক্যাম্প সাইটটা দারুণ লাগে, মানে এই লাইটটা জ্বলে উঠলে যেন প্রাণবন্ত মনে হয়। তো চলুন, এখন মোটামুটি ওই 8টা বাজে। এই হচ্ছে ক্যাম্প সাইটের, এইখানে আপনারা টেন্টের অপশান আছে। টেন্ট এখানে আপনারা 4টে থেকে 5টা টেন্ট পেয়ে যাবেন। এখানে বোনফায়ারের ব্যবস্থা আছে, আর গরম জল তো আপনারা সবসময় পাবেন। আজকে আকাশে কিন্তু তারাও ফুটে আছে, ফিঙ্গার ক্রসড। আশা করছি কালকেও কিন্তু ওম পর্বত আমরা ভালো করে দর্শন করতে পারবো, যেমনটা আজকে করলাম আদি কৈলাসে। আকাশে কিন্তু তারা ফুটে আছে। কালকে সকালে যেহেতু আমরা বেরোবো 5:30টার সময়, তো সেহেতু কিন্তু দাদাও হাত লাগিয়ে দিয়েছে একদম পুরো তৈয়ারি করতে। আর একটা কথা বলতে হয়, এই আন্টিজিদের হাতের খাবারের স্বাদ। এই হচ্ছে আজকে আমাদের রাতের খাবার। মেনুতে কি কি আছে একবার দেখিয়ে দিই। ভাত আছে, সোয়াবিন, একদম গরম গরম সোয়াবিন, আর এই হচ্ছে ডাল। আহা, চলুন, এখানে কিন্তু থাকে, আপনারা কিন্তু বুফে সিস্টেমে আপনারা নিজেরা নিয়ে নেবেন। পরের দিন সকালে যখন উঠলাম তখন আকাশ পুরো মেঘাচ্ছন্ন, সেই কারণে প্ল্যান কিছুটা চেঞ্জ করতে হলো আমাদের। আমরা প্রথমে সেরে নিলাম ব্রেকফাস্ট, তারপর বেরিয়ে পড়লাম আমাদের ওম পর্বত দর্শনের উদ্দেশ্যে। ব্রেকফাস্টে ছিল পুরি আর ছোলার সবজি। এখন আমরা এসে পৌঁছলাম ওম পর্বত দর্শন করতে। এই নিচে এই জায়গাটা যেটা দেখতে পাচ্ছেন, এইখানটায় গাড়ি পার্কিং হবে, আর হেঁটে কিছুটা পথ আপনাদের আসতে হবে। এখান থেকে কিন্তু আপনারা সুন্দরভাবে ওম পর্বত দর্শন করতে পারবেন। এই দিকে ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন যে নন্দী মহারাজ আর অসাধারণ লাগছে। কীরকম লাগছে? এক্সাইটেড, আমি খুব এক্সাইটেড, কারণ ওম পর্বত যেরকম আমরা আজকে ভালো দেখলাম, আদি কৈলাস তার থেকেও ভালো দেখেছি। আজকে ওম পর্বত মানে এক্সিলেন্ট ছবি, আর ওম পর্বতে এসে আমাদের মন ভরে গেছে। গাইডার অতীন আমাদের জন্য মানে যেটুকু বেস্ট পারফরমেন্স দেওয়া যায়, যেভাবে দেখতে পাবো সেভাবে সমস্ত কিছু অতীন আমাদের অ্যারেঞ্জ করেছে। মুক্তি বলো, অতীনকে কিছু বড় থ্যাংক ইউ বলতে হবে। দাও, তুমি বলো, তুমি তো খাদে পড়ে যাচ্ছিলে। হ্যাঁ, বলো এবার তুমি ওম পর্বত দর্শন করে কিরকম লাগলো? আমার খুব ভালো লেগেছে। আমি ভেবেছিলাম উঠতে পারবো না, কিন্তু অনেক কষ্টে আমি উপরে উঠেছি। উঠে হ্যাঁ, ওদের সহযোগিতায় হ্যাঁ এক্স্যাক্টলি খুব ভালো লাগছে। কারণ আমি যে অতীনকে রেফারেন্স দিয়েছি সেটা যে 100% সাকসেসফুল হয়েছে, এটাই আমার আনন্দ। আমাদের এর জন্য মানে শোভাদিককে মেনি থ্যাঙ্কস। একদম, আমি যে আনতে পেরেছি, এবং অতীন যে এত বড় ভরসা দিয়েছে এবং এত সুন্দর করে রেখেছে, ভাবিনি। হোমস্টেতে এত ভালো ব্যবস্থা খুব কমই আছে, খাওয়া দাওয়া, জল, সব। ওভারঅল অতীন, অপু, বিপ্লব আর ওর নাম সুজয়, খুবই ভালো। প্রকৃতিও আমাদের সাথে খুব ভালো সাথ দিয়েছে। জয় শিব শম্ভু। ভালো করে দেখলে বুঝতে পারবেন নন্দী আর মহাদেবের কিরকম একটা অপরূপ মানে দৃশ্য, বরফ পরে একদম পুরো সাইড ফেসের মতো মনে হচ্ছে। বেশ অনেকটা সময় ধরে ওম পর্বত দর্শন করে এবার আমরা চললাম কালীমাতার মন্দির দর্শন করতে। গুঞ্জি গ্রাম থেকে প্রায় 10 থেকে 12 কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দির। কালী মন্দির কেবল একটি উপাসনার স্থানই নয়, এটি পবিত্র কালী নদীর উৎস হিসাবেও পরিচিত। সকলে বিশ্বাস করেন যে এই মন্দিরে প্রার্থনা করলে যাত্রা সফল হয় এবং দেবী কালী ভক্তদের রক্ষা করেন। কালী মন্দির দর্শন করে আমরা চললাম গুঞ্জির উদ্দেশ্যে। গুঞ্জি থেকে ব্যাগপত্র নিয়ে এবার আমরা রওনা দেব দার্মা ভ্যালির উদ্দেশ্যে। ওম নমঃ শিবায়।
ভোলে কি ফৌজ। খুব শীঘ্রই ফিরছি এই যাত্রার দ্বিতীয় ও শেষ পর্ব নিয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, দ্য জার্নি বিগিনস। যাত্রা চলছে, চলবে।